অদক্ষ চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতা। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা। 2 বছরে নিহত 40। প্রতি মাসে মামলা 600। গতিসীমা নিয়ন্ত্রণের চেষ্টায় হাইওয়ে পুলিশ। সামান্য বৃষ্টিতেই সড়ক ও লোকালয়ে জলজট। মুন্সিগঞ্জের ড্রেনের অব্যবস্থাপনায় ভোগান্তিতে পৌরবাসী। পুরনোগুলো সংস্কার সহ নতুন করার পরিকল্পনা। সাবমেরিন কেবলের ত্রুটির পাশাপাশি নষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম। 7 মাস ধরে অন্ধকারে ফরিদপুরের চরাঞ্চলের 2 ইউনিয়ন। সমাধানে কাজ করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মানিকগঞ্জে 43টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা। বিকল্প না থাকায় আতঙ্ক নিয়েই চলছে পাঠদান। ডিসেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। এবং 123টি চিকিৎসক পদের মধ্যে শূন্য 34টি। স্বাস্থ্যসেবা ব্যাহত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে। মন্ত্রণালয়ে বারবার জানানো হলেও মেলেনি সমাধান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গতিসীমা না মানায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা। একই সঙ্গে বেড়েছে প্রাণহানিও। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতায় দুর্ঘটনার অন্যতম কারণ। আর চালকদের দাবি, আধুনিক সড়কে যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে দুর্ঘটনাও। যদিও বিষয়টি নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। ঘন্টায় সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, অথচ 90 থেকে 120 কিলোমিটার বেগে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 45 কিলোমিটার অংশে রয়েছে 2টি হাইওয়ে থানা, অথচ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না দুর্ঘটনা। যাত্রীদের অভিযোগ, পরিবহন চালকদের নিয়মিত ঘুমের অভাব ও অসুস্থ প্রতিযোগিতার কারণে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সচেতন তো না, ড্রাইভাররা সচেতন থাকে না, রাত জাগে। এর কারণে মনে করেন যে দিনের বেলা ঘুমায় পড়ে। ড্রাইভারদের ভালো প্রশিক্ষণ দরকার, ড্রাইভারদের লাইসেন্স চেক করা দরকার। পদ্মা সেতু চালুর পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। একই সঙ্গে নতুন নতুন চালক গাড়ি চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। অনেক ড্রাইভার আছে রাপ চালায়, অনেক গাড়ি আবার দেখা যায় রানিং এর সমস্যা হয়ে যায়। ওভার স্পিড, ওভার কনফিডেন্স তো ভালো না, নিয়ন্ত্রণের বাইরে গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে বাড়ানো হয়েছে টহল, আর নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমরা ওভার স্পিডের মামলা দিয়ে থাকি নিয়মিত। চালক এবং মোটর শ্রমিকের সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করার চেষ্টা করি। যারা যাত্রী সাধারণ তাদেরকে আমরা বিভিন্ন রকম সচেতনমূলক বক্তব্য প্রদান করে থাকি। এক্সপ্রেসওয়ের মাদারীপুর রিজিয়ন অংশে গত 2 বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 40 জন, আহত হয়েছেন কয়েকশো। প্রতি মাসে অন্তত 400 মামলা হচ্ছে 2টি হাইওয়ে থানার অধীনে। শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ হাইওয়ে পুলিশ। এতে মহাসড়কে কমছে না দুর্ঘটনার হার। ফলে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন অনেকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জে ড্রেনের অব্যবস্থাপনায় ভোগান্তিতে পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই সড়ক ও লোকালয়ে সৃষ্টি হচ্ছে জলজট। ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে, পুরনো ড্রেনগুলো সংস্কার সহ নতুন করে 5 কিলোমিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই মুন্সিগঞ্জ জেলা শহরের প্রধান সড়কে পানির জট। এবার বৈশাখে প্রথম বৃষ্টিতেই এই নাজুক চিত্র। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার অভাব, অবৈধ ভরাটযোগ্য এবং ড্রেনগুলোর যথাযথ পরিষ্কার না রাখায় সমস্যা বাড়ছে। দীর্ঘদিন ধরে প্রধান সড়কের পাশে বিভিন্ন স্থানে ড্রেনের স্ল্যাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারীরা। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। আসন্ন বর্ষা মৌসুমের আগেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সুচারু করার দাবি পৌরবাসীর। বর্ষা মৌসুম আগেই যাতে মুন্সিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এটা সমাধান দেয়। বৃষ্টি হইলে যে আমাদের রাস্তার সামনে
বা রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। ড্রেনটা চিকন, কথা বুঝছেন, পানিরা যাইতে লুট পারে না। পৌর কর্তৃপক্ষ বলছে পুরনো ড্রেনগুলো সংস্কার সহ নতুন করে আরো 5 কিলোমিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই রাস্তার সাথে আমাদের ড্রেনের প্রস্তাবনা আছে, ওই প্যাকেজটা অনুমোদন হলেও ওই ড্রেনের কাজগুলো সিরিজ শুরু হয়ে যাবে। প্রায় 11 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে 72,000 মানুষের বসবাস। মুন্সিগঞ্জ পৌরসভার প্রায় 30 কিলোমিটার দীর্ঘ ড্রেনের ময়লা পানি এসে আশ্রে পড়ছে এই ধলেশ্বরী নদীতে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগে মানুষ। সে খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুরে আছেন রিপোর্টার মেহেদি হাসান, নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত এবং শরীয়তপুর সদরে বিএম ইসরাফিল। প্রথমেই যাচ্ছি মেহেদির কাছে। আসলে গাজীপুরের ড্রেনেজ অবস্থারও একই অবস্থা। সামান্য বৃষ্টিতেই, যেহেতু বৃষ্টি মৌসুম চলে এসেছে, আমরা দেখেছি যে সামান্য বৃষ্টি পড়লেই নগরীর বিভিন্ন অংশে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। বেশ কয়েকবার আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা এটি থেকে স্বস্তি চান। একটু দেখাতে চাই, এটি কিন্তু মূলত একটি ড্রেনেজ সিস্টেম এবং তার শুরু নগরের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো এসে কিন্তু একটি খালের সাথে মিলিত হয়েছে। প্রতিটি ড্রেনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে খালের আসলে ময়লা আবর্জনা ফেলে সেই খালগুলো আসলে ভরাট করে রাখা হয়েছে, যার ফলাফল যেই নগরের যে পানিগুলো ড্রেন দিয়ে আসলে বের হয় সেই পানিগুলো কিন্তু আসলে বের হয়ে যেতে পারছে না। ময়লা আবর্জনার কারণে কিন্তু সেই ড্রেনগুলো বন্ধের অবস্থা। একটু জানিয়ে রাখি যে এই যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটিও কিন্তু ড্রেনেজ সিস্টেমের সাথে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। কেননা গাজীপুরের যে নগরবাসী অর্থাৎ বিপুল পরিমাণ জনসংখ্যা এখানে বসবাস করেন, যাদের জন্য পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় তারা যেমনটি বলছেন যে বাধ্য হয়েই অনেকটা ড্রেন এবং যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে কিন্তু ময়লা ফেলতে তারা বাধ্য হচ্ছেন। বারবার তারা বারবার কিন্তু নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে অভিযোগ করেছেন নির্দিষ্ট একটি ময়লা ফেলার স্থান এবং বিশেষ করে ড্রেনেজ অবস্থা বেশ কিছু অঞ্চলে ড্রেনেজ অবস্থা রয়েছে। সেই ড্রেনেজ অবস্থা থাকলেও কিন্তু সেগুলো বছর যে মেরামত এবং বছর যে পরিষ্কার করার উদ্যোগ সেটি কিন্তু নেওয়া হয় না, যার ফলে কিন্তু সেই ড্রেনগুলো ভরাট হয়ে পানি কিন্তু অর্থাৎ ওই শহরের যে পানিগুলো জমাট হয় সেই পানিগুলো কিন্তু বের হতে পারে না, যার ফলশ্রুতিতে আসলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু তলিয়ে যায়। এবং আমরা দেখেছি যে এই গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু অল্প কিছু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও কিন্তু এই ড্রেনগুলো কিন্তু ভরাট হয়ে গিয়েছিল এবং আবারও সামনে যদি ভারী বৃষ্টি হয় তাদের শঙ্কা রয়েছে কিন্তু পুরো নগরে জলাবদ্ধতা সৃষ্টির, এমনটাই কিন্তু নগরবাসী বলছেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ। এই বিষয়ে আরো খবরাখবর জানবো। নারায়ণগঞ্জে রয়েছেন সহকর্মী সৈকত। নারায়ণগঞ্জ শহরে সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে আজকে প্রায় 2 দশকের বেশি সময় ধরে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। সামান্য বৃষ্টি হলেই নগরীর প্রধান সড়ক বিবি রোড পানিতে তলিয়ে যায়। আমরা একটু যদি দেখাতে চাই, আমার পেছনে গলাচিপার মোড়, বিবি রোডে রাস্তার ফুটপাতে এখানে দেখা যাচ্ছে ড্রেনের ময়লা পানি এখানে উতরে উঠছে। তো এই পরিস্থিতি শুধু এখানে নয়, নগর জুড়েই আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি বিরাজ করছে। এই সামান্য বৃষ্টি হলেই শহরের এই প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায় এবং ড্রেনের পানি এবং বৃষ্টির পানি একাকার হয়ে দুর্গন্ধ ছড়িয়ে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো এ বিষয়ে স্থায়ী সমাধান করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক কামরুজ্জামান আমাদেরকে যেটা জানিয়েছেন যে এলজিডির তত্ত্বাবধানে ইতিমধ্যে গত বছর এই ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শুরু হয়েছে এবং 1.5 বছরের সময়সীমা দেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য। ইতিমধ্যে অনেকখানি রাস্তার দুপাশে বিবি রোডের কাজ চলমান রয়েছে। প্রশাসক আমাদেরকে যেটা জানিয়েছেন যে নগরীর চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিবি রোডের দুপাশে 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফুটপাতের নিচে সেই নতুন করে ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং সেই পূর্বের চেয়ে আরো গভীরতা বাড়িয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে করে বৃষ্টি হলে আর রাস্তায় পানি না জমে, সেই মানুষের দুর্ভোগ পোহাতে না হয়, সেই বিষয়টি লক্ষ্য রেখেই নির্মাণ কাজ চলছে। এবং প্রশাসক যেটা আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই তারা এই নির্মাণ কাজ, ড্রেন নির্মাণের উন্নয়ন কাজ সেটা শেষ করা সম্ভব হবে। তবে চলতি বছর
সেক্ষেত্রে চলতি বছর বর্ষা মৌসুমে কিন্তু সে মানুষের ভোগান্তি কিছুটা হবে, এটাও কিন্তু নগরবাসী একটা আশঙ্কা রয়েছে নগরবাসীর মধ্যে। তো তারা আশা করছেন যত দ্রুত সম্ভব নারায়ণগঞ্জ শহরের এই ড্রেনেজ অব্যবস্থাপনা দূর করে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন সুস্থ একটি চলাচলের পরিবেশ সৃষ্টি হবে এমনটা আশা করছেন। তো এই বিষয়ে আমরা শরীয়তপুরের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইসরাফিল। বাংলাদেশের বৃহত্তম যতগুলো পৌরসভা রয়েছে তার মধ্যে শরীয়তপুর একটি বড় পৌরসভা। এটির দৈর্ঘ্য 24.75 বর্গ কিলোমিটার। এই 24.75 বৃহত্তম পৌরসভার মধ্যে 14 কিলোমিটার আপনার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে নতুন রয়েছে 4 কিলোমিটার এবং পুরাতন রয়েছে প্রায় 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার মধ্যে কিন্তু 7 কিলোমিটারই প্রায় অকেজো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি শরীয়তপুর একেবারে শহরের প্রাণ কেন্দ্রে। আমার ডানে বায়ে যে কয়টি সড়ক রয়েছে এর মধ্যে বেশিরভাগ সড়কেরই আপনার যে ড্রেন ব্যবস্থাগুলি রয়েছিল সেগুলি ভেঙে একেবারে অকেজো হয়ে পড়ে আছে এবং একটি সাইডে যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটাও একেবারে ময়লা আর আবর্জনার স্তূপে পরিপূর্ণ হয়েছে। আর এতে করে হয়েছে কি যে মানুষ যেভাবে ময়লা ফেলছে এবং দূর দূরান্ত থেকে বৃষ্টির কারণে যেভাবে ময়লা আসছে তাতে কিন্তু একেবারেই ময়লা আর আবর্জনায় কিন্তু স্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বিশেষ করে তুলাসার, নিরালা, শান্তিনগর সহ বিভিন্ন স্থানে এ ধরনের ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। আর আরো যেটি বিষয় হচ্ছে যে এখন বর্ষা সময় চলে আসতেছে, এতে যে ময়লা এবং আবর্জনা আটকে থাকায় কিন্তু এখানে মশা, মাছি এবং দুর্গন্ধে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যার কারণে প্রতিনিয়ত মানুষগুলো এই যে একটি ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে রয়েছে। আর এই ভোগান্তি থাকায় কিন্তু সাধারণ মানুষের যে অসুখ বিসুখের যে একটি বিষয় রয়েছে সেটিও কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। আমরা এই বিষয়ে শরীয়তপুর পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে যেই ড্রেনেজ ব্যবস্থাগুলি রয়েছে সেই ড্রেনগুলি আসলে কি অবস্থার মধ্যে রয়েছে এবং এগুলো কি দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে তাদের একটি ক্রাশ প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের মধ্য দিয়ে এই বর্ষার ঠিক আগেই তারা এই ড্রেনগুলো পরিষ্কার করার একটি ব্যবস্থা করবে এমনটা জানিয়েছে। তবে সেটি যে খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে বা হবে এরকম কোনো কিছু আমাদের খুব একটা বেশি চোখে পড়েনি। এবং নতুন যে ড্রেনগুলি করেছে 4 কিলোমিটার যে সড়কের পাশাপাশি সেই ড্রেনগুলোর যে মাথা যেখানে যে আর কি ময়লাগুলো স্তূপে পরিণত হচ্ছে সেই ময়লাগুলো একটি খালের ভিতরে যে আপনার জমা হচ্ছে এবং সেখানকার যে অবস্থা সেটি আসলে একেবারেই নাজুক অবস্থা। সেখানে ময়লার একটি স্তূপ তৈরি হয়েছে এবং সেখানে সেই খালটিও কিন্তু এরকম অনেক খাল রয়েছে পৌরসভায়, খালগুলো কিন্তু একেবারেই ময়লা আবর্জনায় ভরা থাকার কারণে সেখান থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়ারও বিষয়ে পৌর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে আগামী বর্ষা মৌসুম আসার আগেই পৌরবাসীর দাবি যাতে এই ড্রেন এবং খালগুলো পরিষ্কার করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ খবর। 7 মাস ধরে বিদ্যুৎবিহীন ফরিদপুরের চরাঞ্চলের 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে বাসিন্দারা, এমনকি নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তবে এ নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জনবসতি স্থাপনের 2 যুগেরও বেশি সময় পর 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু গত 7 মাস আগে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এখনো মেরামত না হয় বিদ্যুৎহীন 2 চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা। তারা পরিশ্রম করে বাড়তে তারা গরমে কষ্ট করে টাকা পয়সা খরচ করে ফ্রিজ আনছে, কারেন্টের লাইন করছে, এই সবই তো বেকার গেল। ঘরে ঘরে কিন্তু টেলিভিশন নষ্ট, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। কারেন্টের জন্য খুবই একটা কষ্টে আছি। লাইট ফ্যান অনেক কিছু বিক্রি করতাম, ওই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী অনেকটা আপসেট রয়েছে
যে এই বিদ্যুৎ আবার কবে আসবে। কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই ইউনিয়নের বিদ্যুৎ সংযোগটি পুনরাবার দেওয়ার জন্য। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও এখনো পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের জিএম তাকে আমি পত্রের মাধ্যমে বলেছি এবং ওভার ফোনে আমি রেগুলার কমিউনিকেশন করছি। উনি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে, আবার যেন বিদ্যুৎ এই জনপদে আসে, উনি এইটা নিয়ে কাজ করে যাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি কমিটি কাজ করছে। চেষ্টা করা হয়েছে, কেবলের উপরে এমন বালি পরে দেওয়া হয় না, বিকল্প কিভাবে দেওয়া যায় পল্লী বিদ্যুৎ বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে। নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় 20,000 মানুষ বাস করেন। সময় সংবাদ, ফরিদপুর। মানিকগঞ্জে 43টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে এসব ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সবসময় থাকেন আতঙ্কে। বিষয়টি অধিদপ্তরে জানানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আর আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। মোহাম্মদ ইউসুফ আলী পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের ঘিউর উপজেলার বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির একমাত্র ভবন জরাজীর্ণ, পলেস্তারা খসিয়ে বেরিয়ে গেছে রড। ওবাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। আধাপাকা টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ। শুধু এ দুটি বিদ্যালয় নয়, মানিকগঞ্জে 43টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 24টি। বাধ্য হয়ে এসব ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা থাকেন সব সময় আতঙ্কে। এমনকি এ কারণে অনেক বিদ্যালয়ে কমেছে ঝরে পড়ার সংখ্যা। থেকে বালি পড়ে আমরা আমাদের ভয় লাগে অনেক। এখানে ক্লাস নেওয়ার মতো একটা রুমও ভালো মতো নেই, প্রত্যেকটা রুমই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে, একটা বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে এর মধ্যেও দিন দিন আমাদের শিক্ষার্থী কমে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি যে শিগগিরই এই বিষয়গুলোর সমাধানের দিকে যাবে। এলজিইডি এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় PADP 5 একটি প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ডিসেম্বর মাস থেকে শুরু হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 651টি। সময় সংবাদ, মানিকগঞ্জ। 123টি চিকিৎসক পদের মধ্যে শূন্য 34টি। জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি মিলছে না চাহিদা মাফিক ঔষধও। এতে চরম বিপাকে রোগীরা। এ বিষয়ে মন্ত্রণালয়ে বারবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে জানান হাসপাতালের পরিচালক। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের আউটডোরে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোগীরা অপেক্ষা করলেও সঠিক সময়ে মিলছে না চিকিৎসকের দেখা। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসক সহ অন্যান্য জনবলের তীব্র সংকট। 123টি চিকিৎসক পদের মধ্যে শূন্য রয়েছে 34টি। তার মধ্যে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। এছাড়া 299টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের মধ্যে শূন্য রয়েছে 91টি পদ। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। এমনকি মিলছে না চাহিদা মাফিক ওষুধ। এতে চরম বিপাকে রোগীরা। ডাক্তার আইব 12টা বাজে, কোন সময় ডাক্তার দেখায়, কোন সময় বাড়ির যায়। আমরা অত দূরাতে আসছি, 10টা থেকে আসছি, এখানে অনেক ভিড়, ঢুকতে পারতেছি না। মনে করেন যে অনেক গরম, বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছি। 9টার সময় ডাক্তার হতো, মানুষ কিন্তু সিরিয়ালে বই তাও লাগলো না। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। এ বিষয়ে মন্ত্রণালয়ে বারবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে জানান হাসপাতালের পরিচালক। যে পরিমাণ ডক্টর থাকা দরকার সেগুলো না থাকার কারণে পেশেন্ট কেয়ারিংয়ে আসলেই সমস্যা হচ্ছে এবং রোগীরা এই চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হইতেছে। বিশেষ করে লম্বা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এই পদগুলো যে খালি আছে এগুলা পূরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। তো আশা করতেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলা বিবেচনা করে যথোপযুক্ত অবশ্যই ব্যবস্থা নেবেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 3000-এর বেশি মানুষ স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।
টার্মিনালে নেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা। এ কারণে গোপালগঞ্জ শহরের সড়কেই রাখা হচ্ছে বিভিন্ন রুটের বাস। শুধু বাস নয়, নির্দিষ্ট জায়গা না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে ট্রাক ও মাইক্রোবাসের জন্য। এ কারণে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। তবে শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সড়কেই চলছে পণ্য ওঠানামা। আশপাশের আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস, মাইক্রোবাস, ট্রাক। এ কারণে এক লেনে ঝুঁকি নিয়ে চলছে অন্য যানবাহন। গোপালগঞ্জ শহরের বেদগ্রামে একটি বাস টার্মিনাল রয়েছে। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক বাস রাখা হয় পাশের সড়কে। এমনকি শহরের কুয়াডাঙ্গায় বাস স্ট্যান্ড, ক্রিকেট স্টেডিয়াম সড়কে ট্রাক স্ট্যান্ড এবং সিটি কলেজ সড়ক ও সড়ক ভবনের সামনের বাইপাস ব্যবহার করা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড হিসাবে। 2 লেন সড়কের 1 লেন দখল করে পার্কিং করায় বাকি লেনে চলাচলে তৈরি হয়েছে ঝুঁকি। প্রায় সৃষ্টি হয় যানজটের। গোপালগঞ্জে একটা মাইক্রো স্ট্যান্ড নাই, অত্র সমস্ত জেলায় মাইক্রো স্ট্যান্ড আছে। গাড়ির মালিক, স্টাফ রাস্তায় গাড়ি রেখে বসে থাকে, বাড়ি যেতে পারে না। টার্মিনাল সম্প্রসারণ বারবার বলা হয়েছে, কিন্তু আসলে কোনো সম্প্রসারণ হয়নি। শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। প্রকল্পের যে অর্থ সেটা প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে লোকাল যারা আছেন তাদের সকলের সহযোগিতা দরকার। পরিবহন মালিক সমিতির তথ্যমতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস ও 3 শতাধিক মাইক্রোবাস এবং পণ্য পরিবহনের জন্য 3 শতাধিক ট্রাক রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করার পর বিক্রি করে জমানো হয় টাকা। গত 5 বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা দিয়ে গত 2 মাস ধরে চলছে টাঙ্গাইলের 2টি গ্রামের সড়ক নির্মাণের কাজ। কোনো বিভাগের সহায়তা না পেয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমেই সড়কটি নির্মাণ করছেন বলে জানান এলাকাবাসী। অবশ্য খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছে চাল। সংগ্রহ শেষ হলে তা বিক্রি করে নগদ টাকা সংরক্ষণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গবরা ও ডুবাইল গ্রাম। এ জনপদের মধ্য দিয়ে 2 কিলোমিটার কাঁচা মেঠো পথ। সরকারি কোনো সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কটি নির্মাণ করছেন এলাকাবাসী। তারা জানান, সপ্তাহে একদিন গ্রাম দুটির সব বাড়ি থেকে চাল সংগ্রহ করার পর বিক্রি করে টাকা আয় হয়। গত 5 বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা খরচ করে গত 2 মাস ধরে চলছে সড়ক নির্মাণের কাজ। তবে বাকি কাজ শেষ করার জন্য সরকারি সাহায্যের দাবি তাদের। রাস্তা মেরামতের জন্য দান করতেছে এবং আমরা শ্রম দিয়ে মুরব্বী, ইয়াং বয়স, যুবক, বৃদ্ধ যা আছে সবাই মিলে একত্র হয়ে আমরা রাস্তার মেরামতের জন্য কাজ করতেছি। বাকি যেগুলা কাজ রয়েছে এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করতে আছি সরকার প্রশাসনের কাছে, যে আমাদের বাকি কাজগুলা জানি তারা কইরা দেয়। আমাদের আসতে গেলে গাড়ি কোনো ক্ষতি হয় কিংবা গাড়ি উল্টে যায়, এগুলো আর একটু সমস্যা আমাদের। এই উদ্যোগটা নিয়েছে কয়দিন, বর্ষা এলে আবার ফের হয়তো চলে যাবো মাটিটা। আবার যে অবস্থা হয়েছে, যেটি সরকার আর একটু উদ্যোগ নিত বা এই রাস্তাটা যদি একটু পাকা হইতো তাহলে এলাকার উন্নয়ন, সবার উন্নয়ন। অবশ্য বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মির্জাপুরের সীমানায় পড়েছে, সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্থানীয়দের তথ্য মতে স্বেচ্ছাশ্রমে বর্তমানে সড়কটির 1 কিলোমিটার অংশের কাজ চলমান রয়েছে। বাকি আছে আরও 1 কিলোমিটার অংশের কাজ। সময় সংবাদ, টাঙ্গাইল। সময়ে আরেকবার, মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি দেশ জুড়ে। তাই জিআই পণ্য হিসেবে ঘোষণার দাবি উঠেছে এই মিষ্টি কুমড়ার। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আড়িয়াল বিল পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় বিল। এর বেশিরভাগই বর্ষার পানিতে টইটুম্বুর থাকলেও পানি নেমে যাওয়ার পর বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এই শস্যের অন্যতম মিষ্টি কুমড়া। এবার এক একটি কুমড়ার ওজন হয়েছে 90 কেজি পর্যন্ত। বিলের বৈচিত্র্যময় জলজ উদ্ভিদ পচেই জমির উর্বরতা বাড়ায়। এখানকার কুমড়া স্বাদে ও আকৃতিতে আলাদা। বৃহৎ আকৃতির কুমড়ার ট্রলার, নৌকা সহ নানাভাবে সড়কে এনে পরে ট্রাকে সরবরাহ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। এই কুমড়াকে জিআই পণ্য ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার কুমড়ার আবাদ হয়েছে ইনশাল্লাহ ভালোই, কিন্তু দামটা কম। এই বিছনটা কি আবার আল্লাহ বুনি একমাত্র আমাদের বিলেই সবচেয়ে বড় কুমড়া হয়।
এটা জিআই পূর্ণ করা উচিত। ভৌগোলিক কারণেই আড়িয়ল বিলের কুমড়া দেশের অন্যতম। কৃষক নিজস্ব প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করেন। মিষ্টি কুমড়ার যে বীজটা আছে এটা হচ্ছে অন্য জায়গায় নিয়ে আমরা চাষাবাদের চেষ্টা করেছি, অন্য উপজেলায় নিয়ে বা বাংলাদেশে অন্য, ওইখানে কিন্তু এরকম হয় না। যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতে এটা স্পেসিফিক, তাই এটা জিআই পণ্য হিসাবে অবশ্যই হওয়া উচিত আমার মতে। বিলে হেক্টর প্রতি কুমড়ার গড় উৎপাদন প্রায় 40 মেট্রিক টন। আড়িয়াল বিলে এবছর 225 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। এরই মধ্যে ফলন উঠতে শুরু করেছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9000 মেট্রিক টন। মুন্সিগঞ্জের গাদিঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অদক্ষ চালকদের ভয়ঙ্কর প্রতিযোগিতা। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা। 2 বছরে নিহত 40। প্রতি মাসে মামলা 600। গতিসীমা নিয়ন্ত্রণের চেষ্টায় হাইওয়ে পুলিশ। সামান্য বৃষ্টিতেই সড়ক ও লোকালয়ে জলজট। মুন্সিগঞ্জে ড্রেনের অব্যবস্থাপনায় ভোগান্তিতে পৌরবাসী। পুরনোগুলো সংস্কার সহ নতুন করার পরিকল্পনা। এবং সাবমেরিন কেবলের ত্রুটির পাশাপাশি নষ্ট বৈদ্যুতিক সরঞ্জাম। 7 মাস ধরে অন্ধকারে ফরিদপুরের চরাঞ্চলের 2 ইউনিয়ন। সমাধানে কাজ করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।